বিভিন্ন জায়গাতে প্রক্সি বন্ধু, প্রক্সি সংগঠন এবং প্রক্সি রিলেশন। ধরেন একজন লোক একেবারে ঘোর জামাত বিরোধী, তাকে নরম করার জন্য সে আম খাওয়াবে, তাকে নরম করার জন্য জায়নামাজ দিবে, তসবি দেবে, আতর দিবে, তার বাসায় যাবে, এই কাজগুলো জামাত করে। তো যাই হোক, তো সেই দিক থেকে এই শেখ হাসিনার যে প্রচণ্ড তাপ ছিল ওই জমানাতে তাদের অন্তত মোর দ্যান 50 উপরে বিভিন্ন ছায়া সংগঠন ছিল ছাত্রদের মধ্যে, তারপরে সিভিল সোসাইটিতে বিভিন্ন জায়গাতে অসংখ্য ছায়া সংগঠন ছিল, 50 অধিক। আর তাদের ওই সাদিক কায়েমের মতো শীর্ষ এক্সপার্ট, ট্রেন আপ এরকম লোক গুপ্ত সংগঠন হিসেবে তারা বিভিন্ন জায়গাতে তারা ঢুকিয়ে দিয়েছে। সেটা বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে ছিল এবং এখনও আছে, টিল নাও এখনও আছে। এবং এখন একেবারে সরকারের তারেক রহমান সাহেবের যে রান্নাঘর, কিচেন ক্যাবিনেট, সেখানে যে জামাতের লোক নেই এই কথা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। তো এই যে তাদের যে পলিসি, তাদের যে কর্মকাণ্ড, এরই একটা ধারাবাহিকতার সংগঠন রূপে এই প্রথমে সমন্বয় এবং এই এনসিপি, এটিকে বলা হয় জামাতের একটা বি টিম। তো জামাতের বি টিম তারা লালন করেছে, পালন করেছে, তৈরি করেছে। এটা আমার বক্তব্য নয়, পার্লামেন্টের বাইরে বড় বড় রাজনীতিবিদরা এখন এটা ওপেনলি বলে যে এনসিপি ইজ নাথিং বাট এ সিস্টার কনসার্ন অফ জামাত। জামাত চেয়েছিল তার এই সিস্টার কনসার্নটি বিএনপির মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। মানে প্রথম তারা চেষ্টা করেছিল যে সিস্টার কনসার্নটির হাতে সিংহাসনটা তুলে দিয়ে পিছন দিক থেকে তারা চালাবে, পরিচালনা করবে, সমস্ত দোষ আসবে সিস্টার কনসার্নের উপর, তারা সবকিছু করবে। যেভাবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালিয়েছে। রাজনীতি কিভাবে হয় না, এই জন্য তারা ফিল করেছে রাজনীতিতে এইভাবে হয় না। ওটাই আমি আপনার এই অনুষ্ঠানে বলতে চাচ্ছি। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এনসিপির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা, ইউনূসের ঘাড়ে ভর রেখে 5 বছর, 10 বছর, 50 বছর, দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট মাস্টার প্ল্যান। সেটা যখন ফেল করার পর আপনি দেখেন এই যে 17 জন শুধুমাত্র অ্যাটর্নি জেনারেলের অফিসে 17 জন তাদের ডিপটি অ্যাটর্নি জেনারেল ছিল। তো বুঝেন তারা কিভাবে নিয়োগগুলো করেছেন। এটা যখন ফেল করলো তখন তারা দ্বিতীয় যে চেষ্টা করল, সেই চেষ্টা হলো যে এনসিপিকে বিএনপির সাথে একটা সমঝোতা করে বিএনপির মধ্যে এনসিপি ঢুকিয়ে দেওয়া, আর জামাত আলাদা থাকবে। তাতে কি করে হলো যে আপনি বিএনপির পুরো ঘরটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্টামিনেট হবে, এবং ওই ঘরের যত খবর জামাতের কাছে আসবে। সামহাউ বিএনপি ফাঁদে পা দেয়নি, অথবা সামহাউ এটা হয়নি। তখন সে কী করবে? তখন সে দেখলো আমার এই বি টিম আমি যদি খালি মাঠে ছেড়ে দেই এটা হারিয়ে যাবে, যদি জামাতের সাথে তারা না থাকে। এবং 24-এর পর একটা জনসমর্থনও, হ্যাঁ জনসমর্থন ছিল, কিন্তু এটা যখন নির্বাচনের সময় এটা শূন্যতে চলে এসেছিল, এই পুরো নির্বাচনের সময়, এবং এখন এটা মাইনাসে আছে। এখন এনসিপির কোনো একটা লোক যেভাবে হোক না কেন, এটাকে আমি আমার দৃষ্টিতে এনসিপির কোনো নেতার সঙ্গে এখন কারো সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, আত্মীয়তা আছে, এটা এখন আর গর্বের বিষয় না। কিন্তু তারা তো পার্লামেন্টে আছে। ডাজ নট ম্যাটার, পার্লামেন্টে অনেকেই থাকে, পৃথিবীতে পদ পদবিতে অনেকেরই আছে, এই পৃথিবীতে অনেক ডাকাত। তাহলে আপনার অ্যাসেসমেন্ট কি বলে, এনসিপির ভবিষ্যৎ কি হতে পারে একটি দল হিসেবে? এনসিপির ভবিষ্যৎ জামাতের উপর নির্ভর করছে। জামাতের ভবিষ্যৎ ভালো হলে এনসিপি, মানে জামাতের ভবিষ্যৎ যদি ভালো হয়, আমরা ভালো বলতে পার্মানেন্ট কিছু হবে না, কিন্তু ভালো বলতে তারা ক্ষমতা দখল করে ফেললো, তারা অল্প সময়ের জন্য একেবারে রাষ্ট্র ক্ষমতা চলে এলো, তখন এনসিপি তাদের সেকেন্ড ইন কমান্ড হবে এই। আর জামাত যদি ফেল করে, পরাজিত হয়, জামাতের বিরুদ্ধে যদি গণঅভ্যুত্থান হয়, এনসিপির আপনি কাউকে খুঁজে পাবেন না এই সমাজে। এটা হলো এদের ভবিষ্যৎ। জি, আরেকটা কথা আপনি বললেন কিছুক্ষণ আগে, আপনি বললেন যে প্রধানমন্ত্রীর কিচেন ক্যাবিনেটেও জামাতপন্থী লোক পাওয়া যাবে। এটা আসলে আমি বলছি যে সেখানে যে পাওয়া যাবে না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। ইট মাইট বি, কেননা তাদের নেটওয়ার্ক এত বিস্তৃত এবং তাদের লোকগুলো এত চমৎকার অভিনয় করতে পারে। সেখানে শাহরুখ খান, টম ক্রুজ, উত্তম কুমার, সঞ্জীব কুমার, এমনকি দিলীপ কুমার, জামাতের মধ্যে অনেক ট্রেন আপ লোক আছে, তাদের অভিনয় আপনি মুগ্ধ হয়ে যাবেন। এরা চমৎকারভাবে অভিনয় করে। সঞ্জীব কুমার ফেল হয়ে যাবে, নাসিরুদ্দিন শাহ ফেল হয়ে যাবে, বিখ্যাত লোকগুলো। ফলে ওইগুলো দিয়ে তারেক রহমান সাহেবের সামনে গিয়ে এমন ন্যারেটিভ অনেকে তৈরি করে একদম কাছাকাছি হয়ে তারেক রহমানের জানি দোস্ত হয়ে আছেন, বন্ধু হয়ে আছেন, এবং তারেক রহমান সাহেবের যারা রিয়েল বন্ধু হতে পারতো তাদের কাছ থেকে তারেক রহমান সাহেবকে দূরে সরিয়ে দিয়েছেন। এইভাবে যে ঘটেনি এখনো বলার সময় আসেনি, আর এইভাবে যে ঘটেছে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ ইতিমধ্যে দেখা দিয়েছে। আপনি কি কোনো কারণের ব্যাখ্যা করতে চান? না, আমি আজকে যেহেতু সরকারের 4 মাস বয়স, আমি কোনো কারণের ব্যাখ্যা করতে চাই না, কিন্তু শুধু যে জিনিসগুলো দৃশ্যমান হয়ে গেছে সেটা হলো, ধরুন বিএনপির 2টো সেট আছে। একটা সেট যারা খেলছে সেটা হলো লন্ডনে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে সরাসরি ছিলেন, দে আর দ্য টপ মোস্ট, একদম এলিট ক্লাস ক্ষমতাধরদের মধ্যে। সেকেন্ড একটা গ্রুপ আছে যারা বাংলাদেশের থেকে কোনো দল না, সারাদিন শুধু ভাইয়া ভাইয়া ভাইয়া, আর লন্ডনের কথাবার্তা এটা করেছি ওটা করেছি করে শুধুমাত্র তারেক রহমান সাহেবকে তোষণ করে তারা টিকে ছিল, কিন্তু দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। এটা হলো সেকেন্ড ক্যাটাগরির
টায়ারে বা স্তরে আছে এখন ক্ষমতার, দুটোই লন্ডনই। থার্ড লোক কিছু আছে যারা জেল জুলুম হুলিয়া খেটেছেন, দলের জন্য কাজ করেছেন, আবার তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক রক্ষা করেছেন। তো এদের মধ্যে একমাত্র শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ছাড়া অন্য যারা আছেন তাদের কারোরই ক্ষমতা নেই। যেমন মির্জা ফখরুল সাহেব আছেন, কিন্তু সবাই মনে করে তিনি ক্ষমতাধর নন। তার চেয়ে বরং তার যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি অনেক অনেক ক্ষমতা সম্পন্ন লোকজন আছেন। তো এরকমভাবে যেটা হলো যে এখানে এই যে তিনটে স্তর হলো, যারা পরিশ্রম করেছেন সম্পর্ক রেখেছেন তারা। আর একটা স্তর আছে যে 11-11 সময় তারেক রহমানের সাথে আর বেগম জিয়ার সঙ্গে যারা বেইমানি করেছেন, মুনাফিক করেছে এবং 11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগী ছিলেন, তারাও এখানে চলে এসছে গুরুত্বপূর্ণ পদ পদবিতে, যেটা তারেক রহমান সাহেব যেদিন প্রধানমন্ত্রী হবেন তার আগের দিন পর্যন্ত হি ওয়াজ ডিটারমাইন্ড যে মরে গেলেও তিনি এই লোকদেরকে ভালো ভালো পদ পদবি দেবেন না, এমনকি মনোনয়নও দেবেন না। তারা মনোনয়ন পেয়েছে, মন্ত্রী হয়েছে, এটা বিরাট সংখ্যক। এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে অন্যান্য যে পক্ষগুলো আছে যেগুলোর সঙ্গে তারেক রহমানের ভালো সম্পর্ক ছিল না, যেমন খলিলুর রহমান, তথ্য উপদেষ্টা, অন্যান্য আরও অনেক আছেন। তারা কেউ প্রথম আলো গ্রুপের লোকজন, কেউ আমেরিকান লবির লোকজন, কেউ হয়তো সিআইএর এজেন্ট হিসেবে পরিচিত, কেউ ডিজিএফআইয়ের এজেন্ট হিসেবে পরিচিত। এইরকম অনেকগুলো লোক ক্ষমতার কেন্দ্রে চলে গেছে। ফলে এখানে আপনি হীরা মণি মুক্তা জহরতের একটা ঝলকানি দেখতে পাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে অ্যাব অরিজিনিটি, সেই অ্যাব অরিজিনিটি সম্পন্ন যারা বিএনপির ডেডিকেটেড লোকজন, তারা এখানে গুমড়ে গুমড়ে কাঁদছে। ফলে এইরকম যখন একটা চাপা কান্না থাকে যে আপনি গ্রামের খুব সুন্দরী একজন নারী রমণী, আপনার একটা স্বপ্ন আছে গ্রামের কাশেমকে নিয়ে। তো কাশেম গ্রামের একটা কৃষক, তাকে নিয়ে আপনার স্বপ্ন। ওখান গ্রাম দিয়ে হঠাৎ করে জমিদার নন্দন যাচ্ছে, শহর থেকে আসছে, আপনাকে দেখে পছন্দ হয়েছে। আপনার বাবা মা জোর করে সেই জমিদার নন্দনের হাতে তুলে দিল, কিন্তু সারা জীবন আপনার মনের মধ্যে কাশেম রয়ে গেল। তো এই যে মানুষ জীবনের একটা ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি হলো এই ক্ষমতার কেন্দ্রে এখন অনেক মানুষ দেখছে ওইরকম একটা ট্র্যাজেডির মধ্যে তারা অতিবাহিত সময় করছে। ফলে এই সমস্ত যখন একটা সম্মেলন হয় যেখানে সব কিছু ফরমাল, আন্তরিকতা থাকে না, এখানে শুধুমাত্র চাপা কান্না থাকে, হতাশা থাকে, দূর থাকে এবং একে অপরের সঙ্গে সংযোগ থাকে না, ইন্টারকানেক্টিভিটি থাকে না। ফলে সরকারের কাজে গতি আসে না। আর আপনি আমার কাছে যদি বিশ্বাস করেন কোনো কিছু আপনাকে পেতে হয়, সবার আগে ইউ মাস্ট হ্যাভ এ গুড মাইন্ড। আমার প্রতি আপনার একটা সুন্দর মন মানসিক থাকতে হবে, আমার জন্য আপনাকে দোয়া করতে হবে এবং যে কোনোভাবে আমাকে আপনাকে ক্ষমা করতে হবে, এনিথিং। আদারওয়াইজ ইন্টারনালি আপনি আমার আনুগত্য পাবেন না। এখন সরকারে যারা লোকজন আছে তারা অন্তর থেকে সরকারকে দোয়া করবে, দলের লোকজন অন্তর থেকে দোয়া করবে, সরকারের সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর সরকারের ভালোর জন্য মানে তারা লাফিয়ে পড়বে, জীবন দেবে। এই যে একটা আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতা এই সরকারের মধ্যে একেবারে জিরো। ফলে এখানে যদি আপনি প্রাকৃতিক ধরেন, আপনি যদি পলিটিক্যাল রসায়ন ধরেন, কেমিস্ট্রি ধরেন, পলিটিক্যাল কেমিস্ট্রি ধরেন, ইভেন পলিটিক্যাল ফিজিক্স ধরেন, সেই কোনো ফিজিক্স কাজ করছে না। ফিজিক্স আপনি জানেন একটা মানে সম্পর্ক, তো একটা খুঁটির সঙ্গে আর একটা খুঁটির একটা সংযোগ থাকতে হবে। আপনার 4টা খুঁটি আছে কিন্তু কোনো সংযোগ নেই। এখন এখানে যারা সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি আছে এদের মধ্যে ইন্টার কানেক্টিভিটিটা নেই। প্রধানমন্ত্রী আছেন তো সবাই আছেন, প্রধানমন্ত্রী নাই তো কেউ নেই। সবাই প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য সংসদে বক্তব্য দিচ্ছেন, বাইরে যাচ্ছেন, গাড়ির সামনে দৌড়াচ্ছেন। মানে আপনি বলতে চাইছেন যে এটা একটা ওয়ান ম্যান শো রাজনৈতিক দল? ওয়ান ম্যান শো না, ঠিক ওয়ান ম্যান শো। যদি ওয়ান ম্যানও তিনিও তাকে শো করতে পারতেন, তিনি তো বলতে গেলে হয় কি একটা মানে স্বপ্নের মধ্যে, একটা ঘোরের মধ্যে হঠাৎ করে তিনি দেখছেন যে সব কিছু আমার। কিন্তু যে লোকটি তার চোখের সামনে দৌড়াচ্ছে গাড়ির সামনে, তার মনের যে বেদনা, কষ্টের যে বেদনা আছে সেটা সে বুঝতে পারছেন না। তিনি হয়তো একজনকে মন্ত্রী বানিয়েছেন, সে খুব দৌড়াচ্ছে, লাফালাফি করছে, তিনি হয়তো মনে করছেন আমি তাকে মন্ত্রী বানিয়েছেন, হি উইল এক্সকিউজ মি, তার সাথে আমি ওই 5 বছর আগে একটা খারাপ আচরণ করছি, সে আমাকে ভুলে যাবে। কিন্তু না, সে ঠিকই সময় মতো প্রতিশোধ নেবে এবং এই ঘটনাই ইতিহাসে সবসময় ঘটে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। রাজনীতিতে আপনি সব রাজনৈতিক দল নিয়ে মোটামুটি আমরা কথা বললাম। আপনি কোন দলের রাজনীতি করেন? মানে আপনাকে আমরা দেখেছি, জানি যে আপনার আওয়ামী লীগের সাথেও ভালো সম্পর্ক ছিল, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও আপনার সম্পর্ক ভালো। আপনি আসলে তাহলে কোন দলের? আমি আপনাকে বলি শুনেন, সত্যিকার অর্থ হলো কি যে আমার জীবন খুব বড় নয়, কিন্তু আমি যা কিছুই করেছি আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি। আর ভালো লাগেনি খুব লোভনীয় এরকম অনেক জিনিস আমি সুন্দর করে সম্মানজনকভাবে ছেড়ে দিয়েছি। আমার অনেক সুন্দর ব্যবসা ছিল, প্রচুর টাকা উপার্জন হতো। একটা সময় দেখলাম যে আমার এটা ভালো লাগে না, আমার যতটুকু ডাল ভাত খাওয়ার দরকার আমার সেটা হয়ে গেছে, আমি সেখান থেকে চলে এলাম। রাজনীতিতে যখন আমি খুব তুঙ্গে একেবারে, আপনি 2013-14 সনে গোলাম মোল্লা রনি রাজনীতিতে খুবই একজন আকর্ষণীয় পুরুষ ছিলেন সব দলের কাছে,
কিন্তু আমার ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে যে আমার আর আগানো হবে না। ফলে আমি 2014 সনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলামই না, চাইলামই না। আবার 2018 সনে যে কোনো কারণেই হোক আমি বিএনপির মনোনয়ন নিলাম। বিএনপির যারা নেতৃবৃন্দ তাদের সবার সঙ্গে মিশলাম। আমি 19 সনে বুঝে গেলাম যে আমি আসলে আগে আওয়ামী লীগের সঙ্গে যেভাবে ছিলাম, এখানে নতুন পরিস্থিতিতে তার চেয়ে ভালো কিছু হবে না, ভালো কিছু হবে না। তখনই আমি আসলে 2019 সনেই আমি তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই, আমি আপনার দলের কোনো পদ চাই না, পদবি চাই না, আগামীতে ইলেকশনও করবো না। ইলেকশন করবো না। আমি এখন যেভাবে আছি, যে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আছি, নিজেরটা খাচ্ছি, নিজেরটা পড়ছি, দু চোখে চা দেখছি, নির্ভীকভাবে তা বলে যাচ্ছি। কেউ যদি এখন গলার সামনে ছুরি ধরে, গালের উপর চড় মারে, তখন আমি কি করবো সেটা পরে ভেবে দেখবো। কিন্তু আমি এখন যে মুক্ত বিহঙ্গের মতো কথা বলে যাচ্ছি 2014 সন থেকে, আমার কাছে মনে হচ্ছে এটা রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের যে কোনো সফলতা, যে কোনো কামনা বাসনা, ভোগ বিলাসের চাইতে এটা আমাকে বেশি তৃপ্তি দিচ্ছে। এক অনন্য আনন্দ, এক অনন্য আনন্দ। একজন কবি নদীর তীরে বসে যেভাবে একটা কবিতা লেখে আনন্দ পায়, এই যে আমি আপনার এখানে এসেছি, আমি কথা বলছি, এটা আমার কাছে যে কোনো প্রাপ্তির চেয়ে বড় মনে হচ্ছে। হয়তো এখন স্বাভাবিক দৃষ্টিতে একজন মনে করে যে আমি মন্ত্রী হলে, কিংবা আমার 10-12টা গাড়ি থাকলে, কোম্পানিতে হাজার হাজার লোক চাকরি করছে, শত শত কোটি ট্রাক আর ট্রানজাকশন হচ্ছে, ওর মধ্যে আনন্দ। কেউ হয়তো মনে করছে আমি একটা ছিনতাই করছি, একজনের সামনে একটা চাকু ধরছি, পিস্তল দিচ্ছি, কান্নাকাটি করে হাওমাও করে করছি, ভয়ে সব কিছু দিয়ে দিচ্ছে, ওটার মধ্যে আনন্দ। একজন খুনি মনে করছে আমি যখন একজনকে স্টেপ করছি, রক্ত বের হয়ে আসছে, গরম গরম রক্ত মুখে লাগছে। আপনি যে র্যাবের অনেকের দেখবেন যে যারা কিলার, ওরা সাক্ষাৎকারে বলেছে তারা যখন গুলি করতো একদম কাছের থেকে, সেই রক্ত সিটে তাদের মুখে আসতো, গরম গরম রক্ত, ওটা তারা মনে করতো এটা আনন্দ, প্লেজার। তা আপনি দেখেন মানুষের যে তৃপ্তি এবং প্লেজার এক একটা জায়গাতে গিয়ে এক এক রকমভাবে দেখে। এখন আমার প্লেজারটা মনে হচ্ছে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে লেখা, স্বাধীনভাবে চলা, নিজেরটা খাওয়া, নিজেরটা পড়া, নিজের খেয়ে। আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আছে। যখন আমি আবার ভালো লাগবে। মানে আমি তো বললাম যে যখন আমার ভালো লাগেনি, তখন কোনো জিনিস ছাড়তে যেভাবে আমার কোনো সমস্যা হয়নি, আমার কারোর সাথে পরামর্শ করতে হয়নি। আবার যদি আগামীতে কোনো কিছু ভালো লাগে, সেটা গ্রহণ করতে আমাকে কারো অনুমতি নিতে হবে না। এটা কম্পোজিট, মানে আপনি রাজনীতি শুরু করা, ইলেকশন করা, এটা করার জন্য যা যা দরকার আল্লাহর মেহরবানিতে সবই গ্রাউন্ড ওয়ার্ক আমার আছে। আই হ্যাভ মাই ওন মানি, আমার ওন কানেক্টিভিটি, আমার নির্বাচনী এলাকা আছে, সেখানে জনপ্রিয়তা আছে, কৌশল জানা আছে। তো এটা সমস্যা হবে না, কিন্তু আমার তো ভালো লাগতে হবে। এখন আপনি চিন্তা করুন, জাস্ট আজকের এই দিনে আমি আপনাকে জিজ্ঞাসা করি, ধরুন আপনাকে বলা হলো যে আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন। আপনাকে 4তলা একটা বিল্ডিংয়ের উপরে থেকে ছাদ থেকে ফেলে দেওয়া হবে, এবং ওখান থেকে আপনি যদি বেঁচে থাকেন তাহলে 4-5টা হাড্ডি বা হাড় ভেঙে যাবে, এরপর আপনাকে প্রধানমন্ত্রী বানা হবে। আপনি রাজি হবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনাকে একটা ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তারপরে আপনাকে হিট দেওয়া হবে, এরপর আপনাকে ফ্যানের সঙ্গে টানিয়ে আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, আপনার বাবাকে মেরে ফেলা হবে, আপনার ভাইকে মেরে ফেলা হবে, এরপর আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি হবেন? কখনো হবেন না। কিন্তু এই রাজনীতিতে সেই ঘটনাটি ঘটছে। আপনি আজকে যদি ওবায়দুল কাদের সাহেবের দুরবস্থা দেখেন, তো আপনার কাছে মনে হয় না যে আমি এখন ওবায়দুল কাদের সাহেবের চেয়ে ভালো অবস্থানে আছি? 2009 থেকে আমার যে জীবনের ধারাবাহিকতা, আমি ওবায়দুল কাদের সাহেবের চেয়ে ভালো অবস্থায় আছি। কিংবা ধরুন গত 17 বছর ধরে মির্জা ফখরুল সাহেব যে অবস্থাতে ছিলেন, আমার ব্যক্তিগত জীবনে আমি তার চেয়ে ভালো অবস্থানে আছি। উনি এখন যে অবস্থা আছেন তার চেয়ে ভালো অবস্থানে আছি। তো আমার কাছে তো আমার কাউকে কাছে ছোট হতে হচ্ছে না, আমার কোনো অসুস্থতা নেই, আমাকে এইভাবে অপমানিত হয়ে জেলখানাতে যেতে হয়। আপনি স্বয়ংসম্পূর্ণ। আমার স্বয়ংসম্পূর্ণ। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জীবনই তো ভালো। জি। এর চেয়ে যদি ভালো কিছু হয়, ভালো কিছু মনে হয়, হয়তো ভুল হতে পারে, কিন্তু যদি মনে হয় তাহলে সেটা গ্রহণ করার সুযোগ আমার এখনো আছে, আগামীতেও যদি থাকে হয়তো ইনশাল্লাহ হবে। জি, ধন্যবাদ। আপনি কথার প্রসঙ্গক্রমে কিছুক্ষণ আগে বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় যে 18 মাস পার হলো, সেই 18 মাসের কথা বলছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কথা বললেন, নিয়োগের কথা বললেন। অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা দেখলাম টিআইবি একটি প্রতিবেদন জমা দিয়েছে, তাদের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও দেখলাম সংসদে এটার বিচার চেয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে বলেছেন যে এটা খতিয়ে দেখা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের আমলটা আসলে আপনার চোখে কেমন ছিল? আপনি রাজনীতি বিশ্লেষক, আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের যে আমলটা ছিল একেবারে বিশৃঙ্খল, যেটাকে বলা হয় মাতসার ন্যায়। মানে উনি যমুনাতে ছিলেন অ্যাজ এ দল, প্রতীক হিসেবে, কিন্তু ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাণ বলতে যেটি বোঝায়, প্রাণ ভ্রমরা বলতে যেটি বোঝায়, রক্ত সঞ্চালন বলতে যেটি বোঝায়, সেটি একেবারে ছিল না। পথ ঘাট মাঠ যার যেখানে যেমন, তারা সেখানে, যেমন গোপালগঞ্জ বিএনপি আওয়ামী লীগের দখলে ছিল, বগুড়া থেকে শুরু করে বিস্তীর্ণ পথ ঘাট মাঠ সব কিছু বিএনপির দখলে ছিল, কিছু কিছু এলাকা জামাতের দখলে ছিল, অনেকগুলো জায়গাতে এনসিপির যারা একেবারে নতুন বন্ধু তাদের
দখলে ছিল। ফলে কি হলো, যা কিছু সেটা মব বলেন, খুন বলেন, ধর্ষণ বলেন, মামলা বলেন, চাঁদাবাজি বলেন, এক্সট্রিম লেভেলে সেটা হয়েছে। এবং অন্যান্য সময় যেটা হয়, একটা চেইন অফ কমান্ডের, ধরেন একটা রাস্তার কনস্টেবল সেটা ঘুষ খেলো, সেই কনস্টেবল কিন্তু পুলিশের চেইন অফ কমান্ডে গিয়ে তার বসদেরকে দিতে হয়। একটা চাঁদাবাজ, সে চাঁদা কালেকশনগুলো ছিনতাই করলো, ওদের একটা ভাগাভাগি হয়। কিন্তু ইউনূসের জামানাতে যেটা হয়েছে, একেবারে রাঘব বোয়ালের মতো, যে যেটা খেয়েছে ওই খেয়েছে, ও আর কাউকে দেয়নি। ফলে পুরো সমাজের মধ্যে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে, মানসিক সেক্টরে অনেক মানুষের মধ্যে এরকম অনেক অযাচিত ভয় ঢুকে গেছে। কিন্তু আমরা তো শুনলাম রিজার্ভকে আসলে উনি রক্ষা করে তারপরে গিয়েছেন। রিজার্ভ তো এখন 37 বিলিয়ন হয়েছে। ওনার যাতে সময় ছিল 26, তো ওনার জমানাতে ছিল 26 বিলিয়ন ইউএস ডলার, এখন এটা 37 বিলিয়ন হয়ে গেছে। 4 মাসে আপনার অলমোস্ট 11 বিলিয়ন ডলার বেড়ে গেছে। হোয়াট ডাজ ইট মিন? রিজার্ভের সাথে ইকোনমির কোনো সম্পর্ক নেই। রিজার্ভ যদি ইকোনমি ঠিক থাকে, রিজার্ভ বাংলাদেশের জন্য 5 বিলিয়ন ডলারই জোকে এখন পর্যন্ত। আপনি পাকিস্তানের জিডিপি আমাদের চেয়ে অনেক বেশি, ব্যবসা অনেক বেশি, তাদের রিজার্ভ কত? 6 থেকে 7 বিলিয়ন ডলার। এখন গিয়ে দেখেন তো পাকিস্তানের যে কোনো একটা অফিস দেখেন, তাদের একটা কর্মকর্তা দেখেন, তাদের মন্ত্রী দেখেন, আপনার কি মনে হয়? তাদের মিলিটারি দেখেন, তাদের এয়ারক্রাফট দেখেন, মানে তাদের ইকোনমি দেখলেই বুঝতে পারবেন যে তাদের ওই পর্যায়ে পৌঁছতে আমাদের আরও 100 বছর লাগবে। কিন্তু তাদের রিজার্ভ আছে মাত্র 5 থেকে 6 বিলিয়ন ডলার। কিন্তু পুরো জিডিপিতে প্রত্যেকটা মানুষের হাতে অর্থনীতি এমনভাবে ওখানে গড়ে উঠেছে যেটা আমাদের মধ্যে নেই। তা আমরা কি করছি? আপনি দেখবেন একটা সমাজ যখন খুব বেশি ধনী হয়ে যায়, কিছু কিছু মানুষ গরিবের সংখ্যা বাড়তে থাকে। তো আমাদের এই সমাজে একটা অসম অর্থনীতির কারণে কিছু মানুষের হাতে টাকা চলে আসছে, এবং এই যে টাকার যে বিক্রি বাটোয়ারা, এরই একটা পর্যায়ে রিজার্ভ এসে জমা হয় বা রিজার্ভ ক্ষয় হয়ে যায়। এখন এই রিজার্ভটা বিনিয়োগ হবে শিল্পে, হয়নি। আমদানি হবে, আমদানি হয়নি। আমদানি কেন হয়নি? আমদানি কারো এনেছেন, বিক্রি করতে পারছেন না। এখন বাংলাদেশের 4 থেকে 5টা শিল্প ধরেন, সিমেন্ট শিল্প, কনস্ট্রাকশন শিল্পের মধ্যে ধরেন রড, আপনি কি দেখেন সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে। তো আবাসন খাত, এরপর আপনার জাহাজ নির্মাণ শিল্প, এরপর গার্মেন্টস সেক্টরে অ্যাজ এ হোল গত 2 বছরে না হলেও 1/3 বিজনেসটা কমে গেছে। ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, ভারী শিল্প প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট ডাইরেক্টলি 500,000। এই অর্থনৈতিক জায়গাটায় আসবো আমরা। একটু অন্তর্বর্তী সরকারের আমলের কথাটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে আপনি সেই 18 মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে আমি তো বললাম যে এটা একটা এক কথা যদি বলতে চাই, এটাকে বলা হয় মাছসান ন্যায়। বড় মাছ ছোট মাছকে গিলে খেয়েছে। এটাকে যদি বলেন, আপনি বলতে পারেন মগের মুল্লুক। মগেরা এসেছে, লুটতরাজ করে চলে গেছে। এটাকে বলতে পারেন মবের রাজত্ব। আপনি কি মনে করেন যে এটা যদি সঠিক তদন্ত হয় তাহলে অনেক অনিয়মের তথ্য বের হয়ে আসবে? না, এটা সঠিক তদন্ত কখনোই হবে না। বিকজ এখানে যা কিছু আছে, ইউনূস সাহেব অ্যাজ এ পার্সন, তার লোকজন ছিল হাইয়েস্ট 30 থেকে 40 জন, নট মোর দেন দ্যাট। বাকি যে কাজগুলো সারা বাংলাদেশ, সেই কাজগুলো করেছে বিএনপির লোক করেছে, জামাতের লোক করেছে, এমনকি আওয়ামী লীগের লোক করেছে, এমনকি শক্তিশালী লোক করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজন করেছে। আপনি দেখেন ইদানিংকালে ধর্ষণে যে সমস্ত কেস আসছে, তারপরে বলাৎকারে যে সমস্ত কেস আসছে, এগুলো 4-5 বছর আগে ছিল না। এই মানুষগুলো এই কাজ করতে পারে আমরা কল্পনাই করতে পারিনি, কিন্তু এই কাজগুলো এখন করছে। একটা মসজিদে নিয়ে একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে মসজিদের মধ্যে। একটা মহিলা মাদ্রাসাতে 37-38 জন মেয়েকে পড়াচ্ছে একজন 40 জন ধর্ষিত, 40 জন ধর্ষিত একজন দ্বারা, সিঙ্গেল ম্যান দ্বারা। এইরকম অমানবিক ঘটনা তো বাংলাদেশে ঘটেনি। ফলে আপনি কার বিরুদ্ধে তদন্ত করবেন? এটা পুরো সারা শরীরকে কন্টামিনেট করে দিয়েছে, হোল নেশন। এই অবক্ষয় কি এত অল্প সময়ের মধ্যে হওয়া সম্ভব? হ্যাঁ, এটা অনেক সম্ভব। এই কারণ হলো যে 17 বছর ধরে ধরেন একটা নিয়ন্ত্রিত ছিল সব কিছু। আপনাকে একটা বলি যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পাশবিকতা থাকে। সে পরিশ্রম করতে চায় না, ঘুমিয়ে ঘুমিয়ে খেতে চায়, ঘর জামাই হতে চায়, অন্যজনে পরিশ্রম করবে। তারপর শেষে ঘর জামাই হতে চায় অলস পুরুষ, আর নারী যারা আছে তারা গৃহবধূ হতে চায়, কাজই করতে পারবে না, স্বামী সব কিছু করবে, এমনকি তাকে খাওয়াই দিবে। তারপর গ্রামের যারা লোকজন আছে, অনেক ছেলে স্বপ্ন দেখে বাপ কবে মরবে, তার সম্পত্তি সে পাবে, বাপ গালাগালি করে তাই কাজ করে। এই যে মানুষের মধ্যে যে নিরন্তর দীর্ঘদিন ধরে একের পর এক যে মন্দ চিন্তাগুলো, এই মন্দ চিন্তাগুলো যখনই সে সুযোগ পায় মুহূর্তের মধ্যে সেটা সে করে ফেলে। ইংল্যান্ডে একবার হঠাৎ করে 4-5 ঘন্টার জন্য কারেন্ট গেল। পুরো লন্ডন শহরে যে পরিমাণ খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, এবং বড় বড় শপিং মলগুলো মুহূর্তের মধ্যে খালি হয়েছে, আপনারা দেখেছেন পেপারে, যেটা লন্ডনের 1000 বছর ইতিহাসে সম্মিলিত অপরাধগুলো একত্র করলেও হবে না। তো ওই যে সমাজকে আপনি নিয়ন্ত্রণ করে রেখেছেন, সভ্য বানিয়েছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে তো অসভ্যতামি। দেখেন আমাদের বাঙালি কালচারে যে মানুষগুলো আমরা সুযোগের অভাবে ভদ্র। হ্যাঁ, সুযোগের অভাবে ভদ্র, অর্থাৎ যার মধ্যে যে জিনিসগুলো অবলম্বিত ছিল। একজন একটা মার্সিডিজ গাড়ি চালাচ্ছে, কিন্তু আপনি একটা সাইকেল চালাচ্ছেন, কিন্তু আপনি রোজ দেখেন। তো একদিন হঠাৎ করে দেখলেন যে সে গাড়িওয়ালা বিপদে পড়েছে, আপনি কি করলেন? সেই গাড়ির একটা কাঁচ খুলে নিয়ে গেলেন, একটা গ্লাস খুলে নিয়ে গেলেন, বা এমনি ব্লেড দিয়ে আপনি ওই গাড়ির যে সিট আছে ওখানে একটু কেটে নিয়ে গেলেন। এটা
আপনার একটা মানে কি বলবো পৈশাসিকতা। আপনি একজন যাকে বলে অভাবী মানুষ, দীনদরিদ্র, কুৎসিত আপনার চেহারা, আপনার স্ত্রী সেও কুৎসিত, আপনার সবসময় একটা স্বপ্ন যেটা পরীর মতো একটা স্ত্রী আপনার আসবে, বা আপনার কারোর সঙ্গে এরকম জান্নাতি গিয়ে আপনি হুট পাবেন, আপনি এরকমভাবে একটা বিপদগ্রস্ত মহিলাকে পেয়ে গেলেন, তখন আপনি করবেন কি, মুহূর্তের ভিতরে দানব হয়ে যাবেন। এই যে হিউম্যান সাইকোলজিগুলো মানুষের মধ্যে রয়েছে, নেগেটিভিটি, যেগুলো মানে যখন আইন শৃঙ্খলা, রাষ্ট্র ব্যবস্থা, সভ্যতা, কৃষ্টি কালচারের কারণে নিয়ন্ত্রিত থাকে, নফস থাকে, উনি এই যেটাকে বলা হয় আরবিতে নফসে আম্মারা, মানুষের মধ্যে যে খারাপ দিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার সবচেয়ে বড় সফলতা হলো প্রতিটি মানুষের ভিতরে যে এই নফসে আম্মারা আছে ওটাকে তিনি ওপেন আপ করে দিয়েছিলেন। বলে যে যেখানে যা কিছু আসছে, বাজে কথা বলা, বাজে কাজ করা, চুরি করা, চামারি করা, যার যার অবস্থান থেকে সেই কাজগুলো করেছে। একটা দেশ পরিচালনার ক্ষেত্রে যখন এই ধরনের সিদ্ধান্তগুলো আসে, পরিষ্কারভাবে সেগুলো দেশের জন্য ভালো নয়, তাহলে উনি দেশের পরিচালনার শীর্ষে থেকে কেন এই সিদ্ধান্ত নেবেন? প্রথমত হলো যে এখন যদি আপনি নিরপেক্ষভাবে বলেন, উনি আসলে নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মানুষ নন, ওনার ভিতরে নেতৃত্বের কোনো গুণাবলী নেই। আমরা কেবলই মাত্র একটা ইলিউশন থেকে ওনাকে অনেক বড় মানুষ মনে করেছি। দ্বিতীয়ত উনি বয়সের ভারে নুজো একজন মানুষ, তো বয়সের কারণে তিনি যৌবনে যে কাজগুলো করতে পারতেন সেটা তিনি পারেননি। থার্ড হলো তিনি যারা কাজ করতে পারে এরকম কোনো লোককে সিলেক্ট করতে পারেননি, বন্ধু সিলেক্ট করতে পারেননি, অ্যাসোসিয়েট সিলেক্ট করতে পারেননি। ফোর্থ হলো যারা আশেপাশের লোক আছে তারা কেউ তাকে সহযোগিতা করেনি, নো ওয়ান, কেউ তাকে অন্তরস্থল থেকে সহযোগিতা করেনি। আর ফিফথ হলো তার নিজের মনের মধ্যে প্রতিহিংসা ছিল, লোভ ছিল, কামনা ছিল, বাসনা ছিল। তো এই জিনিসগুলো তিনিও সেই জিনিসগুলো প্রয়োগ করেছেন, ফলে আজ হোল যা হবার তাই হয়েছে। এখন আসলে আপনি যেটা বললেন যে সঠিক তদন্ত হয়তো কখনোই হবে না, কারণ সব জায়গা থেকেই সার্বিকভাবে সবাই এর সাথে জড়িত ছিল। 17 বছরের একটা হিসেবের কথা আপনি বললেন যে 17 বছর একটা নিয়ন্ত্রণের মাধ্যমে ছিল দেশ। এটা তো আসলে অন্যরকম কথা আমরা শুনি, অর্থাৎ এখন সারা দেশের মানুষ বলছে 17 বছর দেশের মানুষকে সাপ্রেস করে রাখা হয়েছে, মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি। এই দুইটা জায়গায় তো আসলে এক ধরনের অমিল পাওয়া যায়, এটার ব্যাখ্যা কিভাবে দেখবেন? প্রথমত হচ্ছে মানুষ যেটা হয় ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকে এবং আতঙ্কিত থাকে, আগামীকাল আমার কী হবে। বর্তমান নিয়ে তার হতাশা থাকে, এটা একটা জীবন হলো ফ্রাস্ট্রেটেড। বর্তমানে বেশিরভাগ মানুষই খুশি না, এর চেয়ে ভালো কিছু হতে পারে। তার অতীত যেটা হয়, অতীত বেশিরভাগ মানুষ 90% মানুষ ভুলে যায় অতীতকে, এবং অতীতের যত দুঃখ স্মৃতিগুলো আছে, ভালো স্মৃতিগুলো, সেগুলো বেশি এটা মনে থাকে না। ফলে 17 বছর শেখ হাসিনার জমানায় যা কিছু হয়েছে এগুলো ধরে নেন 90% মানুষ ভুলে গেছে, 10% আফসা মনে আছে। আর 17 কোটি বা 18 কোটি মানুষের মধ্যে সরাসরি আওয়ামী লীগের শাসন দ্বারা উপকৃত হয়েছে 7 থেকে 8 কোটি লোক। তাদের লোক তো বলবেই, 8 কোটি লোক বলবে যে আমরা ভালো ছিলাম। আর বাকি যারা লোকজন আছেন তাদের মধ্যে 5 to 10% সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে। বাকি 95% লোকগুলো শুধুমাত্র দৃষ্টিভঙ্গিগত কারণে আওয়ামী লীগকে ঘৃণা করেছে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়নি। শেখ হাসিনা ক্ষমতা আছে, বিএনপি করে, কিন্তু তাদের ভালো লাগেনি, তাদের মনে হয় তারেক রহমান আসলে ভালো হতো। এদের সংখ্যা হলো 90% বা 95%। বাকি 5% বিএনপি জামাতে যারা নেতাকর্মী, যারা সরাসরি জেলে গেছেন। এবার আপনি বলেন যে তারা বলা হয় যে 50 লাখ লোক সরাসরি এর সাথে জড়িত। তো 50 লাখ যদি 18 কোটির মধ্যে 50 লাখ ধরেন তাহলে ওরকমই হয়। তো এই 50 লাখ লোক তারা আওয়ামী লীগের সময় গুম, খুন, মামলা, মোকদ্দমার শিকার হয়েছেন। আর আজকের প্রেক্ষাপটে ওই যে তারা শিকার হয়েছেন ওটার 90% তারা ভুলে গেছেন। তো 90% তারা ভুলে গেছেন, কিন্তু বর্তমান জমানা, ইনুর জমানার দগদগে ঘা তাদেরকে 100% ভোগাচ্ছে। ফলে তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনার জমানাটাই ভালো ছিল। এমনকি বিএনপির অনেক লোক যেটা বলছে যে শেখ হাসিনার জামানা ভুলে গেছে, এটা ডিউ টু ইতিহাসের কারণে। আমরা যেমন শেখ হাসিনার জামানাতে আমরা ভুলে গেছিলাম যে 71-এ জামাত এই কাজ করেছে, জামাত একটা ভালো দল। আমরা 71-এ রাজাকার, আলবদর, আসাম যা কাজকর্ম করে আমরা কিচ্ছু মনে করতে চাইনি। তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো আমরা মনে করতে চাইনি। আমরা মনে করেছি তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, উনি এখন রাজাবাদশাদের সাথে চলছেন, ব্রিটিশ গণতন্ত্রের কথা ভাবছেন, তো কাজে উনি বাংলাদেশে আসলে এটা একটা লন্ডনের মতো হয়ে যাবে। আমাদের একটা স্বপ্ন ছিল। এখন আসার পরে আল্লাহ, আমরা একই তো 2006 সনেই তো ভালো ছিল, 5 সনে তো 1 সনেই তো ভালো ছিল। যে স্বপ্নের কথা বললেন মানুষ দেখছে, এই স্বপ্ন আসলে বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু দেখেন? দেশ ব্রিটিশের মতো হয়ে যাবে কিনা? না, ওটা তো এখন হচ্ছেই না। এটা তো এই 4 মাসেই স্বপ্নভঙ্গ হয়ে গেছে, খুব দ্রুত স্বপ্নভঙ্গ হয়ে গেছে। আমি তো এটাই বললাম যে ওনাকে নিয়ে এরকম স্বপ্ন ছিল যে উনি আসার পরে এরকম একটা পরিবর্তন হবে, কিন্তু আসার পরে তিনি যখন দেখলেন যে না, উনি ওনার মতোই, আগের মতোই যেভাবে ছিলেন সেভাবে আছেন, শুধুমাত্র পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়েছে, কথাবার্তা বিনম্র হয়েছে। আপনি আগেও স্বল্পভাষী ছিলেন, মৃদুভাষী ছিলেন, তার বাবাও অল্পভাষী ছিলেন, তার মাও অল্পভাষী ছিলেন, কিন্তু মানুষের বক্তব্য দিয়ে তো মানুষকে জাজ করা যায় না। তার চিন্তা, তার অ্যাটিটিউড, এগুলো দিয়ে, তার কর্ম দিয়ে বিচার করা হয়। কিন্তু এ যাবৎকালে উনি যে কর্মগুলো করছেন, এখন দেখেন তিনি
খাল খনন করছেন। সো এই যে খাল খননটা, এটা 40 বছরের পুরনো একটা ধারণা। তো তিনি তো 40 বছরের মানে আগামী 40 বছর পরে কি হবে সে চিন্তা করতে পারছেন না। তিনি ছাগল চাষ করার কথা চিন্তা করছেন, যেটা তিনি 2001 থেকে 2006 এই সময়টাতে তার একটা মাস্টার প্ল্যান ছিল। তিনি বাংলাদেশে খেজুর চাষ করবেন আর ছাগলের চাষ করবেন। হ্যাঁ, ছাগল লালন পালন করুন, মানে ব্ল্যাক বেঙ্গল গোট এবং আরব দেশের যে খেজুর, কারণ আরব দেশের খেজুর আলটিমেটলি অনেকে নিজে নিজে করছে। তো ছাগলটাকে উনি আবার ভালো করে ধরেছেন যে ছাগলটাকে কাজ করতে হবে। ওনার বাংলাদেশে আগে কুকুর প্রীতি বা বিড়াল প্রীতি ছিল কি না আমরা জানি না, কিন্তু ইংল্যান্ডে যাওয়ার পরে ওনার ভীষণ রকম বিড়ালের প্রতি, কুকুরের প্রতি, প্রাণীর প্রতি, পশুর প্রতি একটা প্রেম চলে এসছে। আপনি কি দেখুন যে তোর আগে 2জন বা 5জন বা 7জন যে লাশ ভাসছে বা মারা গেছে, সেটা নিয়ে পিএমের পক্ষ থেকে কোনো ডাইরেক্ট ওইভাবে হুকুম আমি শুনিনি। কিন্তু একটা কুকুরকে জোর করে মেরে ফেলা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন, বিচার করার নির্দেশ দিয়েছেন। তো এই যে তার যে কর্মকাণ্ডগুলো, যেটা ইউরোপিয়ান ধাঁচের কিছু জিনিস আসছে সেটা ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে কন্টিনেন্টাল মানে আমাদের এই এলাকার যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, এই জিনিসগুলো মানুষ পাচ্ছে না তার কাছ থেকে। না পাওয়ার কারণে খুব দ্রুতই কিন্তু তারা হতাশ হয়ে গেছে। এটা আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু ওই যে শুরুতেই আপনি যে কথাটা বললেন যে এখনো সময় আসলে 4 মাস, এখনই অ্যাসেসমেন্ট আপনি করতে চান না, কিন্তু শুরুটা দেখলেই আবার একটা ধারণা পাওয়া যায় যে কেমন হতে যাচ্ছে আগামী। সেই জায়গা থেকেই আসলে তাহলে আপনার ব্যাখ্যা। এই সব কিছু আপনি যখন বলছেন তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেরকম নিয়ে আমরা ভাবতে শুরু করি, একইভাবে বাজেট পাশ হলো গতকাল সংসদে। সেই জায়গা থেকে বলবেন যে এবারের বাজেট বাংলাদেশের জন্য কতখানি? এটা বাজেট হচ্ছে তারেক রহমান সাহেবের পোশাক আশাকের মতো, তার নিজে গাড়ি চালানোর মতো, মানে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কিন্তু এই বাজেটটা অন্যান্য সময় যেভাবে থাকে, এটা পুরো শ্রেণী চরিত্রটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো, রিভার্স। এখানে কর নেট বৃদ্ধি করে, করের জাল বিস্তার করে এমন এমন জায়গা থেকে কর কালেকশন করার তারা প্ল্যান করছে যেগুলো পুরো সমাজের মধ্যে প্যানিক তৈরি করে ফেলবে। যেমন ধরুন, বাংলাদেশে 50 লাখ মোটরসাইকেল আছে। এই 50 লাখ মোটরসাইকেলের মধ্যে অ্যাটলিস্ট 50% অর্থাৎ 25 লাখ মোটরসাইকেলকে তারা ট্যাক্সের আওতায় নিয়ে আসছে। তো এই যে যারা পথে ঘাটে এই মোটরসাইকেল চালাচ্ছে, উবার চালাচ্ছে, তাদের মধ্যে যে পেইনটা ছড়িয়ে পড়বে, আতঙ্ক ছড়িয়ে পড়বে, ভয় ছড়িয়ে পড়বে, এটা তারা ফ্রাস্ট্রেট করতে পারে না। এটা তো মুভিং, 25 লাখ লোক আপনাকে মুভ করছে আর গালাগালি করছে। এরপরে আপনি ধরেন একজন গৃহবধূ বা আপনি ধরেন একজন পিতার আদরের সন্তান, আপনার বাবা আপনাকে 3টি অ্যাপার্টমেন্ট দিয়ে গেছেন, 50,000 টাকা করে, আপনি 1.5 লাখ টাকা ভাড়া পান, এবং এই 1.5 লাখ টাকা ভাড়া পেয়ে আপনি আপনার জীবনযাপন করছেন। নতুন নিয়ম করছে সম্পদ কর, আপনি উত্তরাধিকার সূত্রে পেলেও আপনাকে এইটার একটা মূল্য ডিক্লেয়ার করে আপনাকে এটার উপরে 15% ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এখন আপনি এই যে 1.5 লাখ টাকা করে পান, আপনার কাছে 1.5 পয়সা মাসে থাকে না। এরপর আপনি চাকরি করেন, সব কিছু করে কোনো মতে চলেন। এখন আপনার অ্যাপার্টমেন্টগুলোর দাম আছে 5 কোটি টাকা করে, 15 কোটি টাকা, কিন্তু আপনি ভাড়া পান মাত্র 50,000 টাকা। আচ্ছা, অথবা আপনি ভাড়া পান না, আপনি এমন একটা জমি আছে, জমির দাম হয়তো 20 কোটি টাকা, জি, কিন্তু 20 কোটি টাকার জমি আপনি ইনহেরিট করছেন, যেখানে আপনার কোনো আয় আসছে না। সরকার আপনাকে বলছে যদি আপনাকে এটা প্রতিনিধিত্ব করতে হয়, আপনাকে 15% দিতে হবে। এখন আপনি 20 কোটি টাকার যে জমি, যেটা আপনার নামে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এটা 15% টাকা আপনি দেবেন কোত্থেকে বলেন? তো এইভাবে তারা মনে করছে এই যে কাজগুলো করবে, কিন্তু এভাবে সারা বাংলাদেশে গৃহবধূ থেকে শুরু করে সব মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভয় ছড়িয়ে পড়েছে। আর এই জিনিসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কালেকশন করা খুব কঠিন একটা বিষয়। ফলে এই বাজেট যদি বাস্তবায়ন হয়, তাহলে বহু মানুষের অসহযোগিতা সরকারের যে পথ আছে সেই পথকে রুদ্ধ করে তুলবে, সমস্যাগ্রস্ত করে তুলবে। এবং আমাদের যে ইকোনমিটা, সেই ইকোনমিটার যে একটা নর্মাল ট্রেডিশন আছে, সেই ট্রেডিশনটা রিভার্স হয়ে যাবে, সব দিক রিভার্স হয়ে যাবে। ভ্যাট ইজোকে আছে, ভ্যাটের মানে যদি আকৃতি আরও বাড়ানো যায়, আমি খাচ্ছি, তারপরে একটা ট্যাক্স যাচ্ছে, ওটা ডাজ নট ম্যাটার। কিন্তু আমার যে স্থাবর সম্পত্তি, আমার যে সম্পত্তি, যেটা ক্যাপিটাল আছে, তার উপরে যখন আপনি ট্যাক্স আরোপ করবেন, এটা আমাদের সমাজ এখনো মেনে নিচ্ছে না। পশ্চিমাদের মধ্যে, পশ্চিমাদের ধরেন একটা ক্রেডিট কার্ড সোসাইটি, প্লাস্টিক কার্ড সোসাইটি, তো দে ডোন্ট কেয়ার। তারা বেতন পায়, বেতনের আপনি 30%, 40% কেটে নিচ্ছেন, ডাজ নট ম্যাটার। কিন্তু আপনার একটা অ্যাপার্টমেন্টের উপর এভাবে একসাথে ট্যাক্স আরোপ করবে, এটা যদি আপনি ইংল্যান্ডেও করেন, সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের লোকজন বিদ্রোহ করে রাস্তায় নেমে আসবে। কিন্তু আমাদের সমাজে তো ওদের মতো না। আমাদের সমাজে আমরা সঞ্চয় করি, আমরা অনেকে না খাই, না খেয়েও আমরা সঞ্চয় করি। সঞ্চয়ের উপরে আপনি যখন হাত বসাচ্ছেন, দ্যাট ইজ এ প্রবলেম। বাজেট নিয়ে আমরা কথা বললাম, আমরা সরকারের 4 মাসের আপনি একটা মূল্যায়ন করবার চেষ্টা করলেন। পররাষ্ট্রনীতি আমাদের কেমন যাচ্ছে? আমরা দেখলাম প্রধানমন্ত্রী প্রথম সফর করলেন মালয়েশিয়া এবং চীন, রাষ্ট্রীয় সফরে গেলেন তিনি। এর আগে এক ধরনের নিয়মই ছিল বলা যায় যে বাংলাদেশের সরকার প্রধান প্রথমে দিল্লি যাবে, তারপর হয়তো অন্য কোথাও রাষ্ট্রীয় সফর হবে। এবার সেটা ভাঙলো। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা
এই সম্পর্কগুলো কোন দিকে যাচ্ছে? এটা এখন পর্যন্ত আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যাচ্ছে না। অনেক সময় যেটা হচ্ছে যে একটা ইউজুয়াল আমাদের একটা ট্র্যাডিশন থাকে বা আমাদের রাজনীতির একটা ধারাবাহিকতা থাকে। এবছর যেভাবে ইলেকশন হয়েছে, যেভাবে তারেক রহমান সাহেব বিদেশ থেকে এসে ক্ষমতায় বসছে, তার আগে ইউনূস সাহেব ছিল, তারপরে যেভাবে শেখ হাসিনা চলে গেছেন, যেভাবে নতুন সরকার গঠিত হয়েছে, প্রথমে তত্ত্বাবধায়ক সরকার, এটা মানে সব কিছুর মধ্যে আপনি যদি প্রশ্ন করেন, ইউ ক্যান আস্ক থাউজেন্ডস অফ কোশ্চেন্স। আচ্ছা, তো সেদিক থেকে আবার শেখ হাসিনা 17 বছরে তিনি যে একটা পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন, রিলেশন গড়ে তুলেছিলেন, যেটা ভারতের সাথে তার সম্পর্ক, চীনের সাথে তার সম্পর্ক, আমেরিকার সাথে তার সম্পর্ক, এখন সেগুলিকে ওভারকাম করে ডক্টর মোহাম্মদ ইউনূস 100% ফেল করেছে, একজনের সাথে সে সম্পর্ক করতে পারেনি। কিন্তু সবার তো এক্সপেকটেশন ছিল উনি যতদিন থাকবেন সম্পর্ক আরো ভালো হবে, ইন্টারন্যাশনাল লবিং ওনার ভালো। আমরা যারা চিন্তা করেছিলাম, আমরা না বুঝে চিন্তা করেছিলাম। আর উনি এই ব্যাপারে মনে করেছিলেন যে ওনার সাথে ইন পার্সন একজন ধরেন একজনের স্ত্রী বা একজনের বন্ধু, একজনের পিতামাতা, যে সম্পর্কগুলো রক্তের বন্ধনে তৈরি হয় বা সামাজিকতা তৈরি হয়, আপনি রাতারাতি একটা চায়ের টেবিলে বসে 1 ঘন্টা বসে আপনার সাথে খুব হাসি মুখে কথা বলে আর আপনি এমনি প্রেমে পড়ে গেলেন তার, মানে এটা যে একটা কত বড় রং। ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম প্রেমে পড়ে গিয়েছিলেন। যেমন ইমানুয়েল ম্যাক্রোর সাথে শেখ হাসিনার সম্পর্ক পারিবারিক, বলতে গেলে পা ধরে সালাম করে। আর ওনার সাথে যে সম্পর্ক হ্যান্ডশেক পর্যন্ত, একসাথে ফুটবল মাঠে যায়, অলিম্পিকের মাঠে যায়, তো উনি মনে করেছিলেন যে দ্যাট ইজ মোর বেটার। কিন্তু উনি যখন ইমানুয়েল ম্যাক্রোর সাথে দেখা করতে গেলেন, উনি দেখা করলেন না এবং ভয়ে উনি সেই একটা খোরামি প্যারিসে যেতে পারলেন না। উনি মনে করেছিলেন যে আমেরিকার সবার সাথে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু শেখ হাসিনার সাথে যে সম্পর্কটা কত গভীরে ওটা উনি বুঝতে পারেননি। তো এরকম অনেক কিছু আছে যেগুলো মানে সময়ের বিবর্তনে যেটা মানে কূটনৈতিকভাবে, আপনি যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মেয়ে ইভাঙ্কার সঙ্গে, তার জামাই কুশনারের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের একটা অসাধারণ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এখনও আছে। সেই সম্পর্কের কারণে জো বাইডেন 5টা বছর চেষ্টা করে কিছুই করতে পারেনি সৌদি আরবের সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে সালমানের সম্পর্ক ঠিক ওই রকম, সৌদি আরবের সম্পর্ক। ফলে এখানে যদি যত চেষ্টা করেন না কেন, সেখানে সম্পর্কটা হবে না রাতারাতি। আবার এখন উনি যে চীনে গেলেন, এই চীন প্রথম রাষ্ট্র, ভারত নয় কিন্তু, যেটা 14 সনে, 18 সনে এবং 24 সনে শেখ হাসিনার পাশে স্বীকৃতি নিয়ে দাঁড়িয়েছিল, অর্থ দিয়েছিল অকাতরে। যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা কেন চীনের সাথে বন্ধুত্ব করব না, তারা আমাদেরকে বস্তা বস্তা ভরে টাকা দিচ্ছে। মনে আছে আপনার সে কথা? অবশ্যই মনে আছে, কিন্তু 24-এর শেখ হাসিনার যে চীন সফর, সেটা কিন্তু আবার একটা ভিন্ন বার্তা দিয়েছিল। ওটা বলে ব্যাপার হলো যে একটা সিঙ্গেল ফেজে আপনার অত্যন্ত প্রিয়জনের সঙ্গে আপনার একটা ভুল বোঝাবুঝি হতে পারে, এটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা ধরেন। এখন তারা যে জিনিসটা চাচ্ছিল, তারা তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা দেখেন এই বছর আলাপই করেনি, অথচ শেখ হাসিনাকে বারবার তারা এটা ডিজাইন করা, প্রকল্পের টাকা স্যাংশন করা, এবং তারা শুধু শেখ হাসিনা একটা ওয়ার্ক অর্ডার দিবে, তারপরের দিন থেকে তারা তিস্তা প্রকল্পে কাজ করবে। ভারত শেখ হাসিনাকে বলছিল যে নো, যেহেতু আমি তোমার সাথে মমতা ব্যানার্জির কারণে তিস্তা চুক্তি করতে পারছি না, তিস্তা চুক্তি করতে না পারার কারণে তুমি আমাকে প্রকল্প দাও, তুমি যেভাবে একটা ব্যারেজ তৈরি করতে চাচ্ছ আমি সেই ব্যারেজটা তৈরি করে দিই। এই দুটোর মধ্যে শেখ হাসিনা একটা কম্বিনেশন করতে পারছিল না। চীন থেকে বারবার প্রেশার দিচ্ছিল, ডু ইট উইথ আস। আর ভারত বলছিল তুমি যদি এখানে চীনের এই জায়গাটাতে আসো, তাহলে আপনার মানে দুজনই তার আপনজন। যখন চাহিদার একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আসে, তিনি তখন একটা মাহরুম হয়ে গিয়েছিলেন। কিন্তু চাহিদার জায়গা থেকে তো আবার এরকমও আমরা শুনেছি যে শেখ হাসিনা ভারতকে আমাদের রেল লাইন ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। না, ওটা তো দিয়েছিলেন, ওটা তো এখনো আছে, রাস্তা, করিডোর, পানি, নদীপথ, সবকিছু। এবং এটা তো আমাদের জন্য বেশি উপকার হয়েছে। আমরা ইউনূসের জামানাতে দেখেছি যে মাত্র 1 বছরে ভারতের বন্দরগুলো, হলদিয়া পোর্ট, মুম্বাই পোর্ট, নাভাশিবা পোর্ট এবং ওদের যে বেশ কয়েকটি এয়ারপোর্ট ব্যবহার করে আমরা বছরে 10,000 কোটি টাকা লাভ করি, সাশ্রয় করি। এবং যেটা ইউনূস জামানাতে বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পুরো এক্সপোর্ট মার্কেটের উপর অতিরিক্ত 10,000 কোটি টাকা চাপ পড়েছে। ফলে আমরা ভারতকে দিয়েছি, কিন্তু ভারত আমাদের কাছ থেকে যদি সুযোগ নিয়ে থাকে 500 কোটি টাকা সুযোগও নেয়নি। কিন্তু ইউনূস জামানাতে প্রমাণিত হয়েছে যে আমরা ভারতের, অর্থাৎ এটা তো রেসিপ্রোকাল ছিল, আমরা তো ট্রানজিট শুধুমাত্র ভারতকে দিইনি, ভারতেরও ট্রানজিট নিয়েছি। তো ভারতের ট্রানজিট নেওয়ার ফলে আমাদের লাভ হয়েছে 10,000 কোটি টাকা পার ইয়ার। আর ভারত আমাদের কাছ থেকে ট্রানজিটের মাধ্যমে সেই 500 কোটি টাকাও পাইনি। আবার ধরুন ভারতের সঙ্গে আমরা একটা তেল চুক্তি করেছিলাম, সেই তেল চুক্তির আন্ডারে আমাদের যখন সবচেয়ে ক্রাইসিস, পুরো দেশ বন্ধ হয়ে যেত, 2 দফাতে ভারত সেই পাইপলাইন শেখ হাসিনার জামানাতে করা হয়েছে, সেই পাইপলাইন দিয়ে যদি সেই 2 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যেভাবে ডিজেল আসছে, ওইভাবে যদি ডিজেল না আসতো, পুরো বাংলাদেশ তারেক রহমান সাহেবের পক্ষে চালানো সম্ভব ছিল না। এই কাজগুলো তো শেখ হাসিনা করে গিয়েছে, এগুলো তো এখন মূল্যায়ন হচ্ছে। মানুষ তো এত বোকা না, মানুষ এখন এই জিনিসগুলো বুঝছে। বোঝার ফলে হলে কি যে আগে যেভাবে শেখ হাসিনা ক্ষমতা ছিল, আমরা এখন কন্টিনিউয়াসলি মানে বিতর্ক করতাম, দেশ বিক্রি করে দিয়েছে, শেষ করে দিয়েছে, এটা খুব খারাপ। কিন্তু এখন মানুষ এই কথাগুলো বলছে না।
অর্থাৎ তাহলে কি মানে শেখ হাসিনার সেই সময়টায় এই কোটা আন্দোলন যদি না হতো, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে পরে এক দফা আন্দোলনে পরিণত হলো, সেটা যদি না হতো তাহলে কি আপনি মনে করেন যে দেশের যেই আপনি যেটা বললেন দেশে এক না, ধরনের সেটা না। শেখ হাসিনার অর্থাৎ আমি তার ভালো দিকগুলো বললাম, কিন্তু মন্দ যে দিকগুলো আছে যেটা তার পতনটা অনিবার্য করে তুলেছিল। যেমন সে যদি স্বাভাবিক রাখতো তার পতন হতো বিএনপি জামাতের আন্দোলনের মাধ্যমে, তাতে তার দেশ ছাড়তে হতো না, এমনকি জেলে যেতে হতো না। কিন্তু সে যখন এই কোটা বিরোধী আন্দোলনে তার নাতির বয়সী ছেলেদের কাছে পরাজিত হয়েছে, তখন তার জীবন নিয়ে টানাটানি। তো কাজেই যদি এটা না হতো, কোটা বিরোধী আন্দোলন না হতো, তাহলে হয়তো শিশু বিদ্রোহ হতো, মানে 6-7 ছেলেরা মেয়েরা তারা রাস্তায় বের হতো, বা নারী বিদ্রোহ হতো, মানে এটা হতো অনিবার্য হতো। এবং সেক্ষেত্রে এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে, উনি যদি আরো 2 বছর থাকতেন ক্ষয়ক্ষতি আরো বেশি হতো। অর্থাৎ আওয়ামী লীগ এই তার 6 কোটি মানুষ, তাদের মধ্যে একটা বোধ দরকার ছিল যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলো তাদের অনুধাবন করার দরকার ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের একটা রিকনসিলিয়েশন দরকার ছিল, যেটা এই পতনের মাধ্যমে, অনিবার্য এই পতনের মাধ্যমে তারা বুঝতে পেরেছে। শেখ হাসিনা তো আমরা দেখলাম এনডিটিভির বরাতে একটি সংবাদ এসেছে, উনি বলেছেন এই বছরই উনি দেশে ফেরত আসতে চান। এ বিষয়ে আপনি কি চিন্তা করছেন? 50-50 তিনি আসতে পারেন, তার আশার নজির আছে, আসার মতো সাহস আছে, শক্তি আছে। মানে অতীতে যেমন, এখন বাংলাদেশের যে পরিস্থিতি তার চেয়ে ডেঞ্জারাস পরিস্থিতি ছিল 11 সময়, মইনুদ্দিন ফখরুদ্দিনের সময়। তখন তিনি দেশে বাড়ি গিয়েছিলেন এবং কানাডাতে গিয়েছিলেন প্রথম, কানাডা থেকে ইংল্যান্ডে। কিন্তু আগের ইতিহাসে তো এই 24-এর মতো এত মানুষের মৃত্যুর কারণ মৃত্যুর কারণে কিন্তু শাসক গোষ্ঠী আরো বেশি হৃদয়হীন ছিল, মিলিটারি শাসন। 2 নম্বর ওই সময় আওয়ামী লীগ অনেক দুর্বল ছিল, এখন এর চাইতে মানে খুব দুর্বল ছিল। যদি যে সময়টাতে 11 সময় আওয়ামী লীগের কর্মী শক্তি সামর্থ্য যদি ধরেন, তার তুলনায় এখন আওয়ামী লীগ 100 গুণ মোর পাওয়ারফুল, তার নেতাকর্মীরা। এখন আওয়ামী লীগের হাতে অনেক টাকা আছে, এখন আওয়ামী লীগের হাতে যাকে বলা হয় প্রচুর কানেক্টিভিটি আছে। আমেরিকাতে, ইংল্যান্ডে, ভারতে তাদের যে কানেক্টিভিটি আছে, ভারতের মতো একটা দেশকে তারা একেবারে কন্টিনিউয়াসলি নিজেদের সেবাদাস বানিয়ে ফেলছে। শেখ হাসিনা যেভাবে বলছে সেভাবে ভারতে অ্যাক্ট করছে, এটা তো 11 সময় ছিল না। তো যার জন্য এখন আপনার যতই গণঅভ্যুত্থান বলেন, 1400 লোক মারা গেছে, সব কিছু এটা একটা পার্ট, কিন্তু তার সঙ্গে অপর পার্ট তো দেখবেন, তাদের শক্তিমত্তাটা দেখবেন। এমনও তো ঘটনা ঘটছে যে একটা লোক 1000 না 10 লাখ লোক মেরে ফেলেছে, কিন্তু সে বিজয়ী হয়েছে। আপনি দিল্লিতে যখন তমিলং আক্রমণ করে কত লোক মেরেছিল? আপনি হালাকু খান 10 লাখ লোক মেরে ফেলেছে বাগদাদে, পুরো 90% লোক মেরে ফেলেছে। বাগদাদের সিংহাসনে কে বসেছিল? হালাকু খান বসেছিল। তো বাকি লোক কোথায় ছিল? ইট ডিপেন্ডস অন যে আপনি বিজয়ী হবেন কিভাবে। বাংলাদেশের মানুষ কিভাবে নিবে? যদি বাংলাদেশের মানুষ সবসময় বিজয়ীর পক্ষে, বাংলাদেশের মানুষ কখনোই শক্তিমান লোকের সামনে দাঁড়ায় না, কখনো দাঁড়ায় না। এনিবডি, ঘরে বাইরে সব জায়গাতেই শক্তের ভক্ত, নরমের জম বাংলাদেশের মানুষ। কোনো অবস্থাতে আপনি এখানে মানে মোস্ট নেগোশিয়েবল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি বাংলাদেশে পাবেন, কি নারী কি পুরুষ। আপনি শক্তি দেখাবেন, মুহূর্তের ভিতরে আপনাকে সব আপনার পক্ষে চলে আসবে। আপনি দুর্বল হবেন, প্রত্যেকটা মানুষ আপনাকে খামসি দিয়ে গলা টিপে আপনাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলার চেষ্টা করবে। তো এখানে শেখ হাসিনা শক্তি দেখাবেন, বিজয়ী হবেন, ফিরবেন, সব কিছু করবেন। এখানে তার সফলতার উপর নির্ভর করবে পাবলিক কি মনে করবে। আর পাবলিক কি মনে করবে এটা নেতা কখনো চিন্তা করে না। নেতা চিন্তা করে আমি পাবলিকে কি মনে করাবো, এটা আপনাকে বুঝতে হবে। একটা লিডার কখনোই পাবলিক কি মনে করবে এটা নিয়ে সে কখনো চিন্তা করে না। নেতা এটা হলো সাধারণ মানুষের চিন্তা, ইস আমি এই কাজ করবো, আশেপাশের লোক কি বলবে। কিন্তু যারা মহামানব, ড্যাম কেয়ার, ডাজ নট ম্যাটার, সে কখনো অন্যের কথা চিন্তা করে, সে তার নিজের কথা চিন্তা করে। এগুলো অবস্থা। তো শেখ হাসিনা নিজের কথা চিন্তা করে, আমাকে দেশে আসতে হবে, আমার নেতাকর্মীদের পুনর্বাসিত করতে, আমাকে ক্ষমতা আবার দখল করতে হবে। কে মরলো, কে বাঁচলো, আমি মরলাম, কি মরলাম, এত কেউ চিন্তা করে না। নো ওয়ান। দ্যাটস ওয়াই শি ইজ লিডার। শেখ হাসিনার এই খবর প্রকাশের পরেই একটি সমাবেশে, পথসভায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফাঁসির কাজটা শেখ হাসিনাকে ঝুলানোর জন্য সবভাবে তারা প্রস্তুত আছেন। সেক্ষেত্রে এই যে তরুণদের যেই ক্ষোভ বা তাদের যে মনোভাব শেখ হাসিনার প্রতি, সেটা আসলে কেমন? শেখ হাসিনা এখানে দুটো ব্যাপার। অর্থাৎ এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন, শেখ হাসিনা নেই। আর শেখ হাসিনা যদি এসে যায়, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির নও পাবেন না, পও পাবেন না, খুঁজে পাবেন কোথায় গেছে আপনি খুঁজেই পাবেন না। এটি হলো দুনিয়ার। কোথায় যখন ঘূর্ণিঝড় আসে, সুনামি আসে, আপনি কোনো কিছু খোঁজ থাকে না। শেখ হাসিনা যদি আসতে পারবেন কিনা আল্লাহ জানে, উনি জানেন, ওনার কপাল জানেন। উনি যদি আসেন, আসার পরে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, আপনি অন্য কোনো শব্দই শুনতে পাবেন না, কোনো নাম নাই, কোনো গন্ধ নাই, কোনো শব্দ নাই, চারিদিকে শুধু হাসিনা, চারিদিকে জয় বাংলা, চারিদিকে শুধু অবস্থা। আপনি দেখেন যেদিন সে মানে আমি বলেছিলাম এই সময়টাতে যে তারেক রহমান সাহেব যেদিন আসবেন ওদিন যমুনা থাকবে না, যমুনার ঢেউ নাই, কোনো মানুষ ডক্টর ইউনূসের কাছে যাবে না, পুরো রাষ্ট্র যেদিন থেকে আসবে তারেক রহমান সাহেবের কথা মতো চলবে।
তাই হয়েছে। আবার যদি এই বাধা অতিক্রম করে শেখ হাসিনা যেই দিন এয়ারপোর্টে আসবে ওই দিন থেকে তার কথায় সবকিছু চলবে, তুমি যদি আসতে পারেন। দিস দ্য হিস্ট্রি। রাজনীতি বিশ্লেষক, আপনি সবার সঙ্গে এক জায়গায় বসেন, কথা বলেন, রাজনৈতিক মতামত আদান প্রদান করেন, কিন্তু আপনি জামাত এবং এনসিপির সাথে বসতে চান না। না, জামাতের সাথে বসতে চাই না। এনসিপি তো বলতে গেলে আসলে আমার ছেলেদের বয়সী। এখন এদের সঙ্গে মানে এরা বিভিন্ন জায়গাতে যে কথাবার্তা বলে, মানে এদের সঙ্গে হয় কি যে বসে আমি কী আলোচনা করব, আলোচনা করার মতো আমি তো কিছু দেখি না। ওদের অনেকগুলো বক্তব্য দেখি, যদি আমি ওর মধ্যে এরকম কিছু দেখতাম যে যাদের সাথে বিতর্ক করা যায়, সব কিছু করা যায় তরুণদের সাথে, ঠিক এরকম এই কারণে ওদের সাথে বসি না। 2 নম্বর হলো জামাতে যাদের সঙ্গে আমার বন্ধুত্ব, আমি তো বললাম যে এখন আমি যখন 1-to-1 বৈঠকে গোলাম আজম সাহেবের সঙ্গে, মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে, আলী হাসান মুজাহিদি, কাদের মোল্লা, এদের সঙ্গে যখন আমার সম্পর্ক ছিল, তখন জামাতের বর্তমান আমির তিনি জেলা, মানে শফিক সাহেব ছিলেন সিলেট জেলার আমির, এখন তিনি জামাতের আমির। তো তারপর তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ভালো আছে। এখন আমির সাহেব যদি আসতেন, গোলাম পারওয়ার যদি আসতেন, তারা তো আসেন না, তাদের সাথে বসা যেত। কিন্তু আমি তো এখন দেখা গেল যে ওনার একটা ইউনিট পর্যায়ের কর্মী, ছাত্র শিবিরের কর্মী যারা এখন আসছে, তাদের সঙ্গে কী করে বসা যায় বলেন? এখন আমি আসছি, আমি তো এখানে আগে প্রথমে আপনাকে বললাম যে আমি এই কাজটি করতে আমার ভালো লাগে, আমি ভালো লাগা থেকে আসি, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখেও আমি এখানে আসি। কিন্তু এখানে সে আমার ভালো লাগবে না, অপমান বোধ করবো, অস্বস্তি বোধ করবো, আমি কেন সেই কাজটি করতে যাব? এই জন্যে, নাথিং মোর। ইফ আই কমফোর্ট। এখন এনসিপির মধ্যে যদি ওরকম কাউকে আমি দেখতাম যার সঙ্গে এক টেবিলে বসে কথা বলা যায়, আমি যখন রাজনীতি 2009 সনে এসেছি, তখন ফেরদৌস আহমেদ কুরেশি সাহেবের মতো মানুষ, সাদাত হোসেনের মতো মানুষ, তারপরে মোকাম্মেল হক সাহেবের মতো মানুষ, বড় বড় ঝানু যারা বাংলাদেশের জায়ান্ট, তাদের সাথে আমি একসঙ্গে টকশো করেছি 3য় মাত্রাতে। তো মানে এজ গ্যাপ ছিল মোর দ্যান 40 ইয়ার্স, 40 বছরের ডিফারেন্স ছিল। ফলে ওই সমস্ত সিনিয়র মানুষ তো তরুণ হিসেবে আমাকে সুযোগ না দিলে আমি আজকের এই পর্যায়ে আসতে পারতাম না। আমিও তরুণদেরকে সুযোগ দিতে চাই। কিন্তু আপনি ওই সময়টাতে, আপনি 3য় মাত্রাতে 2009 সনে আমার যে টকশোগুলো ফেরদৌস আহমেদ কুরেশির সাথে, তারপরে জনাব মিজানুর রহমান শেলি, তার সাথে ওইরকম টকশোগুলো দেখেন, আর এখন আপনি যে কোনো একটা তরুণ দেখেন, তাদের সঙ্গে যে কোনো একজন সিনিয়রের টকশো দেখেন, আপনি দেখবেন যে আলোচনা সেই পর্যায়ে হচ্ছে না। তা আপনি সেখানে গিয়ে আপনি অপমানিত কেন হবেন? আমি সম্মানিত না হই, ইটস ওকে, বাট আমি অপমানিত কেন হতে যাই? আমার তো প্রয়োজন নেই। আপনি কি মনে করেন এই যে তরুণদের রাজনীতি যে শুরু হলো, এই রাজনীতিতে তরুণদের আচরণ বা রাজনৈতিক যে শিষ্টাচার, সেই জায়গাতে আরেকটু মনোযোগী হওয়া জরুরি? এই তরুণরা রাজনীতি সাস্টেন করবে না। এই কারণ হলো এরা তাফালিং করে, মপ করে, গালাগালি করে, আজে বাজে কথা বলে তারা একটা সফলতা পেয়েছে, এটা কি তার হাতিয়ার মনে করে? তো এখন তাদের যদি রাজত্ব করতে হয়, তাহলে এই ট্রেন্ডটাকে তারা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, যেটা ইম্পসিবল। আর আমাদের দেশের যে কৃষ্টি কালচার, সেটা হলো একটা ইউনিভার্সাল ভদ্রতা, ড্রেস কোড, সব কিছু। দেখুন এখান থেকে যারা আসছে, তারা কিন্তু ইন জেনারেল আমাদের মানুষের, সাধারণ মানুষদের মতো নন। আপনি শতকরা 90 জন মানুষের মন মানসিকতা, কথাবার্তা, আচার আচরণ, পোশাক, এমনকি চেহারা সুরত ইন জেনারেল, তারা ব্যতিক্রম। শেষ প্রশ্ন, বাংলাদেশের রাজনীতির এখন যে অবস্থা, আপনি বাংলাদেশকে মূল্যায়ন কিভাবে করছেন? বাংলাদেশ এটা অদম্য সম্ভাবনাময় দেশ। এখানে এত বেশি অ্যাডাপশন, মানে মেনে নেয়ার, এবং এত বেশি বিপ্লবী, এবং যে কোনো একটা নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করার একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য এই জাতির আছে। যত ঝড় বৃষ্টি, বন্যা, গ্রামে বাড়ির পর বাড়ি পুড়ে যাচ্ছে, তারপর মানুষ বেঁচে আছে ওই গ্রামটাকে নিয়ে। তো সেই দিক থেকে আমাদের যে জিডিপি, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা থেমে থাকবে না। আমাদের দেশে যা কিছু হচ্ছে সেটা হলো এলিট সোসাইটি, উচ্চ মধ্যবিত্ত সোসাইটি আর রাজনীতিবিদ, ওনারা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ইনোভেটিভ, এর মধ্যে 90% সাধারণ মানুষ, তাদের পেশা, তাদের আয় রোজগার, তারা রাষ্ট্রের কথা চিন্তাই করে না। ওই কৃষক বসে বসে তার কাজ করে যাচ্ছে, এবং সে ঠিক ইন্টারনেট দেখে দেখে কি করে হাঁসের ফলন বেশি করা যায়, মাছের ফলন বেশি করা যায়, তার মধ্যে করে যাচ্ছে, এবং দে আর গেটিং বেনিফিট। ফলে আলটিমেটলি এই দেশের মতো এগোতে থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময়ের জন্য। আর দর্শকদেরকে বলতে চাই, ন্যারেটিভসের আয়োজন আজকে এখানেই শেষ করছি। দর্শক, আমাদের এই আয়োজনে ব্যক্তি, পেশা, এই সব কিছুর থেকে বেশি যেটা মূল্যায়ন করবার আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে মতামত। যেই মতামত আপনার, আমার এবং আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।